গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা মেঘ বলেছে যাব যাব, আজ ৭ম পর্ব। বিবাহিত পুরুষ সন্ধ্যার পর ঘরে থাকবে, সন্ধ্যায় ঘরে ফিরবে, স্ত্রী পুত্র কন্যাদের নিয়ে সময় কাটাবে। মনোয়ারার এই কথাগুলো রিনার খুব মনে ধরলেও সে জানে এটা অসম্ভব একটা ব্যাপার। পুরুষ মানুষ মানেই একটা অংশ ঘরের বাইরে। ভালো না লাগলেও এটা স্বীকার করে নিতে হবে। রিনা স্বীকার করে নিয়েছে। তারেককে সন্ধ্যা 7:30টার দিকে জামা কাপড় পরতে দেখেও চুপ করে রইল। তারেক বলল, একটা চিরুনি দাও তো, চুলটা আঁচড়ে দিই। রিনা চিরুনি এনে দিল এবং হঠাৎ লজ্জিত মুখে বলল, মাথাটা নিচু করো, চুল আঁচড়ে দিই। বিয়ের পর অনেকদিন রিনা তারেকের চুল আঁচড়ে দিয়েছে। তারপর একসময় সংসারে টগর পলাশ এলো। রিনা ব্যস্ত হয়ে পড়ল সংসার নিয়ে। অফিসে যাবার সময় স্বামীর চুল আঁচড়ানো বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়াটা ঠিক হয়নি। তার অবশ্যই উচিত ছিল স্বামীর জন্য কিছু সময় আলাদা করে রাখা। রাখলে তারেকের বাইরে ঘুরে বেড়ানোর অভ্যাসটা নিশ্চয়ই কিছুটা কমত। তোমার চুল খুব লম্বা হয়েছে, চুল কাটাও না কেন? কাটাবো। সন্ধ্যাবেলা যাচ্ছ কোথায়? তারেক বলল, নাপিতের কাছে যাচ্ছি, চুল কাটাবো। চুল লম্বা হয়ে কানে লাগছে, অসহ্য। রিনার মনটা খারাপ হয়ে গেল। তারেক মিথ্যা কথা বলছে। সন্ধ্যাবেলা সে নাপিতের কাছে চুল কাটাতে যাচ্ছে না। চুল কাটার প্রসঙ্গ উঠেছে বলেই সে ফট করে বলল, চুল কাটাতে যাচ্ছি। মানুষটা গুছিয়ে মিথ্যা কথাও বলতে পারে না, বেচারা। তারেক বলল, জুতার ব্রাশটা দাও তো, জুতা জোড়া কালি করি। রিনা নিজেই জুতা কালি করতে বসল। তারেক মোজা পায়ে অপেক্ষা করছে। রিনার কেমন যেন মায়া লাগছে। এই মায়ার উৎস সে জানে না। রিনা বলল, সেজে গুজে নাপিতের কাছে যাচ্ছ চুল কাটাতে? তারেক বলল, সাজের কি দেখলে, জুতা ময়লা হয়েছিল। ফিরতে দেরি হবে? দেরি হবে কেন, চুল কাটাতে যতক্ষণ লাগে। রিনার মনে হল সে শুধু শুধুই সন্দেহ করছিল। বেচারা আসলে চুল কাটাতেই যাচ্ছে। সরল ধরনের মানুষের কর্মকাণ্ডও সরল প্রকৃতির হয়। নাপিতের দোকানে যে জুতা ব্রাশ করে যাবার দরকার নেই তা মনে থাকে না। তারেক চলে যাবার পর রিনার নিজেকে খুব একলা মনে হতে লাগল। সবাই কাজকর্ম করছে, শুধু তারই কিছু করার নেই। টগর পলাশ তার দাদুভাইয়ের সঙ্গে পড়তে বসেছে, আর শাশুড়ি বসেছেন জায়নামাজে। 9টার আগে তিনি উঠবেন না। লায়লা পড়ছে, তার পড়া বাচ্চাদের মতো। শব্দ করে সে পড়া মুখস্থ করে। হাসান আজ বের হয়নি, ঘরে আছে। তার সঙ্গে খানিকক্ষণ গল্প করা যায়। রিনার ইচ্ছা করছে না। মাকে চিঠি লিখবে। অনেকদিন মাকে চিঠি লেখা হয় না। রকিবের দেয়া কলমটায় এখনো কিছু লেখা হয়নি। রিনার মনে হল প্রথম চিঠিটা মাকে না লিখে তারেককে লিখলে কেমন হয়। আশ্চর্যের ব্যাপার, সে তার স্বামীকে এখন পর্যন্ত কোনো চিঠি লেখেনি। চিঠি লেখার প্রয়োজন হয়নি। বিয়ের আগে তাদের পরিচয় ছিল না যে চিঠি লেখালেখি হবে। বিয়ের পর থেকে তো তারা একসঙ্গেই আছে। চিঠি লেখার দরকার কি? আজ একটা চিঠি লিখে ফেললে কেমন হয়? রিনা কাগজের খোঁজে লায়লার ঘরে ঢুকল। লায়লার সঙ্গে সঙ্গে বই বন্ধ করে হাসি মুখে তাকালো। এক টুকরা কাগজ দিতে পারবে লায়লা? হ্যাঁ পারব। ভাবি, তোমাকে আজ এমন দুঃখী দুঃখী লাগছে কেন? দুঃখী দুঃখী লাগছে? খুব দুঃখী দুঃখী লাগছে। বসো, বলো তোমার কি দুঃখ। আমার কোনো দুঃখ নেই লায়লা। সত্যি? হ্যাঁ সত্যি। তোমার মনে কোনো দুঃখ আছে? কি দুঃখ? বলা যাবে না, বললে তুমি হাসবে। মানুষের দুঃখ শুনে আমি হাসব? আমি কি এতই খারাপ? লায়লা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার দুঃখটা খুবই হাস্যকর। আমার সবসময় মনে হয় আমার বিয়েটি হবে না। বিয়ে হবে না কেন? চেহারা ভালো না, রঙেও ময়লা। তোমার চেহারা ভালো না কে বলল? আর শ্যামলা মেয়েদের বুঝি বিয়ে হয় না? সবচেয়ে ভালো বিয়ে হয় শ্যামলা মেয়েদের, এটা কি তুমি জানো? না, জানি না।
সত্যি? হ্যাঁ সত্যি। তোমার বিয়ে নিয়ে কোনো দুশ্চিন্তা করো না তো, যথাসময়ে বিয়ে হবে। আমার বিয়ে নিয়ে কেউ কোনো কথা বলে না, কোনো সম্বন্ধ আসে না, তোমরা তো কখনো কিছু বলো না। তোমার সামনে বলি না, তবে আড়ালে সবসময় বলি। অনেক ছেলে দেখাও হয়েছে। সত্যি ভাবি? অবশ্যই সত্যি। দেখি, এখন আমাকে একটা কাগজ দাও। লায়লা কাগজ দিতে দিতে লজ্জিত গলায় বলল, ভাবি, নিজের বিয়ে নিয়ে এতগুলো কথা বললাম, আমার এখন খুব লজ্জা লাগছে। লজ্জার কিছু নেই, তুমি পড়াশোনা করো। লায়লার সঙ্গে সঙ্গে গুনগুন করতে শুরু করল। লায়লার জন্য রিনার খুব মায়া লাগছে। তার বিয়ে নিয়ে আসলেই কোনো কথাবার্তা হচ্ছে না, হওয়া উচিত। রিনা নিজের ঘরে ঢুকে চিঠি লিখতে বসল। সে দীর্ঘ সময় নিয়ে তার স্বামীকে ছোট্ট একটা চিঠি লিখল। সেই চিঠি পড়ে নিজেই খুব লজ্জা পেল। চিঠিটা ড্রয়ারের অনেক নিচে লুকিয়ে রাখল। আজই চিঠিটা দিতে হবে এমন না, কোনো এক সময় দিলেই হবে। রিনা বারান্দায় এসে বসল। তার একা ভাবটা কাটছে না। হাসানের ঘর বন্ধ। সে বিছানায় উপুড় হয়ে চিঠি লিখছে। তিতলির কাছে চিঠি, তেমন এগোচ্ছে না। আমি তোমাকে ভালোবাসি, এছাড়া তিতলিকে তার লেখার কিছু নেই। সে কোনো বড় লেখক বা কবি হলে এই বাক্যটি ফেনিয়ে ফাঁপিয়ে দীর্ঘ চিঠি লিখতে পারত। লেখালেখির হাত তার একেবারেই নেই। আমি তোমাকে ভালোবাসি ছাড়া তিতলিকে আর কি লেখার আছে? তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। হ্যাঁ, এই বাক্যটাও লেখা যায়। তিতলিকে তার সব সময় দেখতে ইচ্ছে করে। বিয়ের পরও কি এই ইচ্ছাটা থাকবে, নাকি প্রেমে ভাটা পড়বে? দুজন দুজনের দিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে ঝগড়া করবে? হাসান লিখল, তিতলি, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। হাতের লেখাটা ভালো হলো না, অক্ষরগুলো কেমন জড়িয়ে গেছে। তার হাতের লেখা ভালো না। তিতলির হাতের লেখা অপূর্ব। গোটা গোটা অক্ষর, জড়ানো না, প্যাঁচানো না, প্রতিটি অক্ষর আলাদা। প্রতিটি শব্দ হাত দিয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। দরজায় টকটক শব্দ হলো। হাসান ভুরু কুঁচকে তাকালো। যতক্ষণ দরজা খোলা থাকে কেউ আসে না। দরজা বন্ধ করা মাত্র ধাক্কাধাক্কি শুরু হয়। সে কাগজ কলম নিয়ে বসবার পর থেকে এখন পর্যন্ত 3 বার উঠে দরজা খুলতে হয়েছে। এবারটা নিয়ে হবে 4র্থবার। অথচ মাত্র 1 লাইন লেখা হয়েছে। কে? রিনা। হাসান ধড়মড় করে বিছানা থেকে নামল। রিনা ভাবির কিছু কিছু ব্যাপার আছে বেশ মজার। সবাই কে প্রশ্নের জবাবে বলে আমি। একমাত্র রিনা ভাবি কে এর উত্তরে বলবে রিনা। দরজা বন্ধ করে কি করছিলে? কিছু না, উপুর পটাং হয়ে পড়েছিলাম। উপুর পটাং আবার কি? চিৎপটাংয়ের উল্টোটা উপুর পটাং। চিঠি লিখছিলে? হ্যাঁ। তোমার সেই তিতলি বেগমকে? মেয়েটাকে একদিন নিয়ে আসতে পারো না? পারি। একদিন নিয়ে এসো, জমি আড্ডা দেব। আচ্ছা। তোমার এই চিঠি কি এক্ষুনি লিখতে হবে, না কিছুক্ষণ পরে লিখলেও হবে? পরে লিখলেও হবে। আমি আসলে তোমার সঙ্গে গল্প করতে এসেছি। বাচ্চারা পড়ছে, একা একা আমার দেখি কিছুই ভালো লাগছে না। গল্প করো, আমি শুনি। রিনা খাটের এক মাথায় বসতে বসতে বলল, আমি কোনো গল্প করব না। আমার কাছে গল্প নেই। তুমি সারা শহর ঘুরে বেড়াও, তুমি গল্প করো, আমি শুনি। হিসামুদ্দিন সাহেবের গল্প বলবো? তার জীবন কাহিনী? দূর দূর, তার জীবন কাহিনী শুনে কি হবে? একটা লোক এক গাদা টাকা করেছে বলেই কি তার জীবন কাহিনী শুনতে হবে? কমলার মা ট্রে নিয়ে ঢুকল। ট্রেতে 2 কাপ চা। রিনা বলল, গল্প করার প্রস্তুতি দেখছ? কমলার মাকে বলেছি আধ ঘন্টা পরপর 2 কাপ করে চা দিয়ে যেতে। হাসান বলল, তোমার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তুমি আসলে গল্প শুনতে আসোনি, কিছু বলতে এসেছ। কি সেটা? তুমি কি মিসির আলি হয়ে গেছো নাকি? ভাবভঙ্গি দেখে মনের কথা বলে ফেলছ। শুনুন মিসির আলি সাহেব, আমি গল্প শুনতেই এসেছি, কিছু বলতে আসিনি। ভূতের গল্প শুনবে ভাবি? ভূতের গল্প শোনা যেতে পারে,
তবে ঝড় বৃষ্টির রাত ছাড়া ভূতের গল্প জমে না। তুমি জমাতে পারবে? পারব। আমি যে কজনকে এই গল্প বলেছি তারা সবাই যে রাতে এই গল্প বলেছি সেই রাতে ঘুমোতে পারেনি। গল্পটা ঠিক ভূতেরও না, একটা ফ্যামিলিতে দুটো কিশোরী মেয়ে খুন হয় তার গল্প। বলো শুনি। দাঁড়াও, একটা সিগারেট খেয়ে নি। হাসান সিগারেট বের করল। রিনা চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, গত কয়েকদিন ধরে তোমার ভাই একটা অদ্ভুত ব্যাপার করছে। এর মানেটা কি বলো তো? কি ব্যাপার? যেমন ধরো, পরশুদিন রাতে ঘুমোতে গেছি, বাতি নিভিয়ে মশারির ভেতর ঢুকতেই সে বলল, লাবণী, আমার মনে হয় মশারির ভেতর মশা আছে, বাতি জ্বালিয়ে মশাগুলো মেরে নাও। হাসান তাকিয়ে আছে। ভাবির গল্প করতে আসার কারণটা এখন তার কাছে পরিষ্কার হয়েছে। হাসান, জি ভাবি। তোমার ভাইয়ের এই অদ্ভুত আচরণের অর্থ কি? মশারির ভেতর শুয়ে শুয়ে সে নিশ্চয়ই লাবণী নামের কোনো মেয়ের কথা ভাবছিল। মাথার মধ্যে সেই নামটা ঘুরছিল, ফস করে মুখ দিয়ে বের হয়ে পড়েছে। তুমি কিছু জিজ্ঞেস করনি? না, আমি খুব স্বাভাবিকভাবেই বাতি জ্বালিয়ে মশা মারলাম, তারপর বাথরুমে হাত ধুয়ে ঘুমোতে গেলাম। সারা রাত আমার এক ফোঁটা ঘুম হলো না। তোমার ভাই অবশ্য তার স্বভাব মতো কিছুক্ষণের মধ্যেই নাক ডাকিয়ে ভুসভুস করে ঘুমোতে শুরু করল। সামান্য একটা কারণে তোমার সারা রাত ঘুম হলো না? কারণটা তুমি যত সামান্য ভাবছ তত সামান্য না। আরও একবার এরকম হয়েছে, আমাকে রিনা ডাকার বদলে লাবণী ডেকেছে। কবে সেটা? সপ্তাহখানেক আগে। সকালে নাশতা খেতে বসেছে, হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, লাবণী দেখো তো খবরের কাগজ দিয়ে গেছে কিনা। আমি খবরের কাগজ এনে দিলাম। সে নির্বিকার ভঙ্গিতে খবরের কাগজ পড়তে লাগল। আর তুমি চিন্তায় অস্থির হলে। চিন্তায় অস্থির হওয়াটা কি অন্যায়? অবশ্যই অন্যায়। ভাইয়াকে তুমি চেনো না? মানুষকে চেনা কি এতই সহজ? ভাইয়াকে চেনা খুবই সহজ। ভাইয়া হচ্ছে পানির মতো। হাসান, তুমি একটা ভুল উপমা দিলে। পানি মোটেই সহজ বস্তু না, পানি অতি জটিল। পানি একমাত্র বস্তু যা কঠিন হলে আয়তনে বাড়ে। পানি আয়তনে বাড়লেও ভাইয়া বাড়ে না। ভাইয়া খুবই সহজ, সাধারণ, সরল একজন মানুষ। লাবণী ফাবণী নিয়ে দুশ্চিন্তা করবে না তো ভাবি? রিনা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, ওদের অফিসে লাবণী নামে একটা মেয়ে আছে, ওদের সঙ্গে কাজ করে, নতুন এসেছে। হাসান হাসতে হাসতে বলল, ব্যাপারটা তাহলে আরও সহজ হয়ে গেল। ভাইয়া মেয়েটাকে চেনে, তার নামটা মনে আছে। সে হয়তো দেখতেও অনেকটা তোমার মতো। থুতু দেখে যক্ষা ভেবে বসবে না ভাবি। মেয়েদের স্বভাব হচ্ছে থুতু দেখলে যক্ষা ভাবা। আর ছেলেদের স্বভাব কি, যক্ষা দেখলে থুতু ভাবা? আমার ভূতের গল্পটা কি তোমাকে এখন বলবো? বলো। তাহলে পা তুলে খাটে হেলান দিয়ে আরাম করে বসো। বসলাম। তোমার মুখের চামড়া এখনো শক্ত হয়ে আছে, রিল্যাক্স করো। তুমি তোমার গল্প শুরু করো তো। দাঁড়াও, আরেকটা সিগারেট ধরিয়ে নি। হাসান, তুমি আজকাল বেশি সিগারেট খাচ্ছ। সিগারেটের গন্ধে তোমার ঘরে ঢোকা যায় না। হাসান গল্প শুরু করল। সে লক্ষ্য করল রিনা মন দিয়ে কিছু শুনছে না, তাকিয়ে আছে ঠিকই, কিন্তু অন্য কিছু ভাবছে। অমনোযোগী শ্রোতাকে দীর্ঘ গল্প শোনানো খুবই কষ্টের ব্যাপার। হাসান বলল, গল্পটা কেমন লাগছে ভাবি? ভালোই তো। শেষ করব না বাকিটা আরেকদিন শুনবে? কেমন যেন মাথা ধরেছে। বাকিটা আরেকদিন শুনব। তুমি আজ বরং তোমার চিঠি শেষ করো। ভাবি, তোমার কি মন খারাপ? না, মন খারাপ না, কেমন যেন একা একা লাগছে। ভাইয়া বাসায় নেই? হুম, নাপিতের কাছে চুল কাটাতে গেছে। রাত দুপুরে চুল কাটাচ্ছে? রিনা হালকা গলায় বলল, নাপিতের কথা বলে অন্য কোথাও যেতে পারে। আচ্ছা হাসান, ছেলেরা ঘরের চেয়ে বাইরে থাকতে বেশি পছন্দ করে, কারণটা কি? জানি না ভাবি। আমি মনে মনে একটা কারণ খুঁজে বের করেছি। আমার ধারণা, অতি প্রাচীনকালে মানুষ যখন পশু শিকার করে বেঁচে থাকত,
তখন থেকেই ব্যাপারটা শুরু। পুরুষরা শিকারে বের হতো, মেয়েরা সন্তানের দেখাশোনা করত। ওই যে পুরুষদের বাইরে থাকা অভ্যাস হয়ে গেল, সেই অভ্যাস আর যায়নি। ভালো বলেছে তো, তোমাদের পক্ষে বলেছি তো, তাই ভালো। রিনা উঠে তার ঘরে চলে গেল। হাসান চিন্তিত মুখে বসে রইল। তিতলির চিঠিটা শুরু করা দরকার। ঘোর কেটে গেছে, লিখতে ইচ্ছা করছে না। তারেক বাসায় ফিরল রাত 11টায়। তার হাতে দড়ি বাঁধা মাঝারি সাইজের একটা কাতল মাছ। রিনা বলল, রাত দুপুরে মাছ আনলে কোত্থেকে? আড়ঙের সামনে হাতে নিয়ে নিয়ে মাছ বিক্রি করে, ধানমন্ডি লেকের মাছ। একটা ব্যাটা তো জোর করেই গুছিয়ে দিল, সস্তা পড়েছে, 100 টাকা। তুমি খেয়ে এসেছ? কি দিয়ে খেলে? তারেক কাপড় ছাড়তে ছাড়তে বলল, সাধারণ খাবার, ভাজা ভুজি। তবে নতুন একটা জিনিস খেলাম, কালিজিরার ভর্তা। একটু তিতা তিতা, তবে খেতে ভালো। কালিজিরার ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খেয়ে ফেলেছি। লাবণীর কাছ থেকে রেসিপি নিয়ে এসো, আমিও কালিজিরা ভর্তা বানাবো। তারেক অন্য মানুষকে ভঙ্গিতে বলল, আচ্ছা, বলেই চমকে গেল। রিনার কাছে সে বলে গেছে নাপিতের কাছে যাচ্ছে। সেখানে রিনা হুট করে লাবণীর প্রসঙ্গ নিয়ে এসেছে এবং সেও স্বীকার করে ফেলেছে। তারেক অসহায় ভঙ্গিতে বলল, 1 কাপ চা খাবো রিনা? রিনা স্বাভাবিক ভঙ্গিতে বলল, হাত মুখ ধো, চা নিয়ে আসছি। চিনি দিও না, একটা বয়সের পর চিনি ছেড়ে দেওয়া দরকার। ঠিক আছে, চিনি কমই দেব। তারেক শোবার ঘরের চেয়ারে বসে আছে। বিছানায় টগর এবং পলাশ 2 ভাই জড়াজড়ি করে শুয়ে আছে। তারা ঘুমোয় দাদা দাদির সঙ্গে। আজ এখানে চলে এসেছে। ওদেরকে দাদির ঘরে পার করতে হবে। কাজটা করতে হবে খুব সাবধানে। একবার ঘুম ভেঙে গেলে চেঁচিয়ে বাড়ি মাথায় করবে। রিনা চা এনে তারেকের সামনে রাখল। টগরকে খুব সাবধানে কোলে নিয়ে রওনা হলো। তারেক বলল, হাসানের কাছ থেকে একটা সিগারেট নিয়ে এসো তো। রিনা বলল, যাচ্ছি। তারেক চায়ে চুমুক দিচ্ছে। সে খুবই অসহায় বোধ করছে। রিনা যদি আবারও লাবণীর প্রসঙ্গ তোলে, সে কি বলবে? হুট করে রিনা লাবণীর প্রসঙ্গ তুললই বা কেন? হাসান কি তাকে কিছু বলেছে? বলার তো কথা না। এই নাও সিগারেট। থ্যাংক ইউ। তুমি দেখি পুরোপুরি সিগারেট ধরে ফেলেছ। আরে না, টেনশনের সময় 2-1টা খাই। এখন কি তোমার টেনশনের সময়? কি যে বলো, টেনশনের কি আছে? তুমি কি ভাত খেয়েছ? না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। ব্যাপারটা কি তোমাকে বলি? কিছু বলতে হবে না। আরে শোনো না, বসো তো খাটে। রিনা খাটে বসল। তারেক সিগারেট ধরাতে ধরাতে বলল, আমাদের অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার শামসুল কাদের সাহেবের গলব্লাডার অপারেশন হয়েছে। সাকসেসফুল অপারেশন। হাসপাতাল থেকে রিলিজ করে দিয়েছে। বাসায় গিয়ে আবার আগের মতো ব্যথা। তো ডাক্তার বলল ব্যথাটা সাইকোলজিক্যাল, ব্যথা হবার কোনো কারণ নেই। তো আমি দেখতে গেলাম। গিয়ে দেখি আমাদের অফিসের লাবণী, সেও দেখতে এসেছে। তার বাসা কাদের সাহেবের বাসার সামনে, রাস্তার এই মাথা ও মাথা। ফেরার সময় লাবণী বলল, স্যার আমার বাসাটা দেখে যান। এমন করে ধরল, না যাওয়াটা অভদ্রতা হয়। গেলাম। লাবণীর বাবা বাসায় ছিলেন, তিনি না খাইয়ে ছাড়বেন না। এই হলো ঘটনা। রিনা বলল, তোমার সিগারেট খাওয়া তো হয়েছে, চলো শুয়ে পড়ি। তারেক হাই তুলতে তুলতে বলল, চলো। সে খুবই ভালো বোধ করছে। খুব গুছিয়ে সুন্দর একটা মিথ্যে বলেছে। গল্পটা বলেছে বিশ্বাসযোগ্যভাবে। রিনার মুখ দেখে মনে হচ্ছে সে গল্পটা বিশ্বাস করেছে। মেয়েরা সত্যির চেয়ে মিথ্যাটাকে সহজে গ্রহণ করে। রিনা, একটা পান দাও না। চা খেয়ে মুখটা মিষ্টি হয়ে আছে। ঘরে পান আছে না? আছে। রিনা পান আনতে গেল। তারেক বেশ আয়েশ করে পান আচাচ্ছে। সে বেশ আনন্দিত। তাৎক্ষণিকভাবে জটিল একটা মিথ্যা তৈরির আনন্দ। রিনা এই গল্পটা বিশ্বাস করেছে জটিলতার কারণে। কারণ রিনা জানে
তার ভেতরে কোনো জটিলতা নেই। রিনা পান দিয়ে মশারির ভেতর ঢুকল। মশারি ভর্তি মশা। এত মশা কিভাবে ঢোকে কে জানে। মশারিতে কি কোনো ফুটো আছে? ফুটো তো চোখে পড়ছে না। পান খাওয়া শেষ হলে বাতি নিভিয়ে ঘুমোতে এসো। আচ্ছা। বাড়িওয়ালার টাকাটা তুমি এখনো দিচ্ছ না কেন? আজও এসেছিলেন। দিয়ে দেব। কবে দেবে সেটা পরিষ্কার করে বলো। আমি সেভাবেই তাকে বলবো। রোজ আসেন, বিশ্রী লাগে। সামনের সপ্তাহে দেব। শনি রোববারে আসতে বলো। আচ্ছা, নাপিতের কাছে আর যাওনি? গিয়েছিলাম, এত ভিড়। রিনা জেগে আছে। বিছানায় শোয়া মাত্র তার ঘুম আসে না। গভীর রাত পর্যন্ত সে জেগে থাকে। আজ তার ঘুম একেবারেই আসবে না। তারেকের মতো একটা মানুষ কি করে জটিল একটা গল্প ফাঁদল, এটা তার মাথাতেই আসছে না। খুব সহজ যে মানুষ, তার ভেতরেও কি জটিল একটা অংশ লুকিয়ে থাকে? ঠিক তেমনি ভয়াবহ জটিল মানুষের একটা অংশও কি থাকে শিশুর সারল্য? পুরোপুরি সহজ কিংবা পুরোপুরি জটিল মানুষ কি এই পৃথিবীতে হয় না? তারেক বড় বড় নিঃশ্বাস ফেলছে। বিছানায় শোয়া মাত্র ঘুম। সুখী মানুষের নিদ্রা। মানুষটা কি সত্যি সুখী? একজন সুখী মানুষকে জটিল মিথ্যা গল্প বানাতে হয় না। জটিল সব গল্প অসুখী মানুষেরা তৈরি করেন। রিনা সাবধানে খাট থেকে নামল। তার কেমন যেন গা জ্বালা করছে। বারান্দায় বেতের চেয়ারে বসে থাকলে গা জ্বালা ভাবটা হয়তোবা কমবে। হাসানের ঘরে বাতি জ্বলছে। সে মনে হয় চিঠি লিখছে, ভালোবাসার চিঠি। রিনা তার এই জীবনে ভালোবাসার কোনো চিঠি পায়নি। খুবই আশ্চর্যের ব্যাপার, কেউ তাকে কখনো বলেনি আমি তোমাকে ভালোবাসি। তারেকও না। সোজা সরল মানুষেরা ন্যাকামি ধরনের কথা বলে না। সোমবার তিতলির 3টা ক্লাস, 3টাই পরপর। 9টার মধ্যে শুরু হয়ে 12টার মধ্যে সব ক্লাস শেষ। ঝড় বৃষ্টি টর্নেডো যাই হোক না কেন, সোমবার 12টায় হাসান লালমাটিয়া কলেজের আশেপাশে ঘোরাঘুরি করে। এক জায়গায় থাকে না, এক এক দিন এক এক জায়গায়। তিতলির দায়িত্ব হচ্ছে কলেজ থেকে বের হয়ে তাকে খুঁজে বের করা। একদিন সে হাসানকে পেয়েছে নাপিতের দোকানে মাথা মালিশ করাচ্ছে। কুৎসিত দৃশ্য। চোখ বন্ধ করে আয়েশ করে সে বসে আছে। নাপিত শক্ত করে মাথা বানাচ্ছে। তিতলি তার জীবনে এমন ভীতু কোনো ছেলে দেখেনি। তিতলির ধারণা হাসানের তুলনায় তার সাহস অনেক বেশি। যেমন হাসান কখনো তাকে নিয়ে রিকশায় উঠবে না, কোথাও যেতে হলে বেবি ট্যাক্সি নেবে। বেবি ট্যাক্সির সিটের দুপ্রান্তে দুজন বসে থাকলে বাইরে থেকে কিছু দেখা যায় না। বেবি ট্যাক্সিতে উঠেও শান্তি নেই। হাসান বলবে, তিতলি ওনাটা দিয়ে নাক আর মুখ ঢেকে রাখো। নাক মুখ ঢাকা থাকলে মানুষ চেনা যায় না। তোমার পরিচিত কেউ যদি দেখেও ফেলে চিনতে পারবে না। চিনতে পারলে চিনবে, তোমার তো ভাবতে হবে না। তুমি সহজ হয়ে বসো তো। তোমাকে দেখে মনে হচ্ছে উইজার্ড অফ ওজের কাঠের পুতুল। অবিশ্বাস্য মনে হলেও সত্যি হাসান কখনো তিতলির হাত ধরে না। বেবি ট্যাক্সিতে উঠে হাত ধরার কাজটা তিতলিকে করতে হয়। হাত ধরার পর হাসান বাইরের দিকে এমনভাবে তাকায় যেন ভেতরে কি হচ্ছে তা সে জানে না। ছেলেদের এত ভীতু হলে মানায় না। ছেলেরা হবে সাহসী, বেপরোয়া। তাদের দাবি থাকবে অনেক বেশি। মেয়েরা সেই সব দাবি সামলে সুমলে একটা সাম্যাবস্থায় নিয়ে আসবে। এটাই নিয়ম। যে ছেলের দাবি 100, তাকে দেবে 20, কিন্তু এমন ভাব করতে হবে যেন 70 দেয়া হয়ে গেল। হাসানের বেলায় সব নিয়ম উল্টো। তার ভাবভঙ্গি দেখে মনে হয় তিতলির অনেক সাহসী দাবি সে সামলে সুমলে চলছে। ফার্স্ট পিরিয়ড শেষ হবার পর জানা গেল বাকি 2টো ক্লাস হবে না। ক্লাস না হওয়া সবসময়ই আনন্দজনক ব্যাপার। তিতলির আনন্দ হচ্ছে না। তাকে 12টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 12টার পর হাসানকে খুঁজে বের করতে হবে। এই 2 ঘন্টার সময় কি করা যায়? কলেজ ক্যান্টিনে চা খাওয়া যায়। 10 মিনিট গেল সেখানে। তারপর লাইব্রেরিতে যাবে।
অসম্ভব। লাইব্রেরিতে গেলেই তার মাথা ধরে যায়। সঙ্গে কোনো গল্পের বই নেই। গল্পের বই থাকলে কোনো একটা ফাঁকা ক্লাসরুমে বসে গল্পের বই পড়া যেত। তিতলি ক্যান্টিনের দিকে এগোচ্ছে। ক্যান্টিনে কাউকে পেলে তাকে নিয়ে আড়ঙে চলে যাওয়া যায়। আড়ঙের শাড়ি নেড়ে চেড়ে দেখতে দেখতে 1 ঘন্টা কেটে যাবে। তিতলি। তিতলি তাকালো। নাসরিন হাত ইশারা করে ডাকছে। তার তাকানো এবং হাত ইশারার ভঙ্গি সব সময়ই রহস্যময়। নববর্ষে নাসরিন খেতাব পেয়েছে সর্পিনী। নাসরিন লম্বা এবং ছিপছিপে। সর্পিনী নাম তার জন্য মানানসই। মাছ যেমন প্রতি বছর খোলস ছাড়ে, নাসরিনও নাকি খোলস ছাড়ে। তবে তার জন্য 1 বছর অপেক্ষা করতে হয় না। পছন্দের কোনো মানুষ তাকে খোলস ছাড়তে বললেই নাকি সে ছাড়ে। তিতলি অপ্রসন্ন মুখে নাসরিনের দিকে এগিয়ে গেল। আশেপাশে কেউ নেই, তবু নাসরিন গলা নামিয়ে বলল, তোর কাছে 50টা টাকা আছে? সহজ স্বাভাবিকভাবে সে কোনো কথাই বলতে পারে না। তার সব কিছুতেই খানিকটা রহস্য। না। তাহলে ভালো একটা জিনিস মিস করলি। আমার কাছে 5টা ছবি আছে। এক একটা ছবি দেখতে 10 টাকা করে লাগবে। কি ছবি? কি ছবি বুঝতে পারছিস না? ওইসব ছবি। ওইসব ছবি দেখার কোনো শখ আমার নেই। না দেখি বলে ফেললি। ছবিগুলো সব টিভি স্টারদের। এদের কাণ্ড কারখানা দেখলে মাথায় হাত দিয়ে বসে যাবি। আমার মাথায় হাত দিয়ে বসার দরকার নেই। তুই ছবি দেখিয়ে টাকা নিচ্ছিস, আশ্চর্য তো। টাকা না নিলে হবে? 5টা ছবি আমাকে কি কেউ মাগনা দিয়েছে? নগদ টাকা দিয়ে কিনতে হয়েছে। গলা কাটা ছবি না। এক একজনের মুখ কেটে আরেকজনের শরীরে বসানো না, জেনুইন ছবি। কি করে বুঝলি জেনুইন ছবি? যে দেখবে সেই বুঝবে। তুই 10 টাকা দিয়ে একটা ছবি দেখ। যদি তোর মনে হয় জেনুইন না, আমি টাকা ফেরত দেব। কোনো দরকার নেই। ছবি দেখার পর তাদের নাটক যখন দেখব তখন শরীর ঘিন ঘিন করবে। আচ্ছা যা, তোর টাকা লাগবে না, তোকে বিনা টাকায় দেখাবো। আমাকে 4 আলুর চপ খাওয়া। দারুণ খিদে লেগেছে। ক্যান্টিনে এখন ভিড় কম। টিফিন টাইমে বসার জায়গা থাকে না। আজ ফাঁকা ফাঁকা। সর্পিনী তিতলিকে নিয়ে কোনার দিকের একটা টেবিলে চলে গেল। কাঁধে ঝোলানো ব্যাগ থেকে 5টা ছবি বের করে তিতলির হাতে দিল। ছবি হাতে নেবার পর তিতলির সারা শরীর কাঁপতে লাগল। সে ছবিগুলোর দিকে তাকাতেও পারছে না, আবার চোখ সরিয়েও নিতে পারছে না। নাসরিন পা নাচাতে নাচাতে শীষ দিচ্ছে। শীষ দেয়া বন্ধ করে সে তিতলির দিকে একটু ঝুঁকে এসে বলল, এই জাতীয় ছবি তুই আগে দেখিসনি? না। তোর দেখি শরীর কাঁপছে, ফোঁসফোঁসানি শুরু হয়ে গেছে। ছবিগুলো আমার কাছে দিয়ে নর্মাল হ। তিতলি ছবিগুলো দিয়ে দিল। নর্মাল হওয়া বলতে যা বোঝায় তা হতে পারল না। এখনও তার হাত পা কাঁপছে। নাসরিন বলল, তোকে দেখে তো আমার ভয় লাগছে রে। তুই বাথরুমে গিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে আয়। আমি চায়ের অর্ডার দিচ্ছি। হাত মুখ ধুয়ে এসে চা খা। আমি চা খাবো না, বাসায় চলে যাব। ন্যাকামি করিস না তো। তোর ন্যাকামি অসহ্য লাগছে। বাসায় চলে যাবি? তোর নায়ক 12টার সময় আসবে, তখন কি হবে? প্লিজ চুপ কর। ছবিগুলো একবার দেখবি? না। আচ্ছা তুই একটা কাজ কর, আমি একটা ছবি তোকে দিয়ে দিচ্ছি, তুই নিয়ে যা। কি আশ্চর্য কথা! আমি ছবি নিয়ে কি করব? তোর নায়ককে দেখাবি। এইসব ছবি দুজনে মিলে দেখার মধ্যে অনেক মজা। কোনটা নিবি 5টার মধ্যে? কি অদ্ভুত কথা, আমি কোনোটাই নেব না। এক কাজ কর, 5টাই নিয়ে যা। রাতে দরজা টরজা বন্ধ করে আরাম করে দেখবি, কাল নিয়ে আসিস। ক্যান্টিনে বসে টেনশনে এইসব ছবি দেখে কোনো মজা পাওয়া যায় না। এই নিয়ে আর কোনো কথা বলবি না নাসরিন, আমি তোর কাছে হাত জোড় করছি। তিতলি উঠে দাঁড়ালো। নাসরিন বিস্মিত গলায় বলল, তুই যাচ্ছিস কোথায়? তোর না আমাকে 4 আলুর চপ খাওয়ানোর কথা? বাথরুমে যাচ্ছি, হাত মুখ ধোবো। সামান্য ছবি দেখি এত গরম হয়ে গেছিস যে শীতল জলে হাত মুখ ধুয়ে শরীর ঠান্ডা করতে হবে? নাসরিন প্লিজ। হাত মুখ ধুয়ে এসেও তিতলি স্বাভাবিক হতে পারল না। মাথার ভেতরটা তার কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। নাসরিন চা আলুর চপ খেল, তিতলির কাছ থেকে 10টা টাকা নিয়ে চলে গেল।
তার নাকি আজ বাসায় ফেরার রিক্সা ভাড়া নেই। তিতলি ক্যান্টিনেই বসে আছে, তার সময় কাটছে না। এখন বাজছে মাত্র 10:40। চিঠি লিখতে শুরু করলে হয়, তাহলে কিছুটা সময় কাটে। তিতলি খাতা বের করল। চিঠি লেখার জন্য সে 500 পৃষ্ঠার একটা খাতা কিনেছে। না, 500 পৃষ্ঠা না, সে গুনে দেখেছে 456 পৃষ্ঠা। তিতলি ঠিক করেছে সে 456 পৃষ্ঠার একটা চিঠি লিখবে। যদি শেষ পর্যন্ত লিখতে পারে, তাহলে তার চিঠি হবে কোনো মেয়ের তার প্রেমিকের কাছে লেখা দীর্ঘতম প্রেমপত্র। মাত্র 18 পৃষ্ঠা লেখা হয়েছে। সে একসঙ্গে বেশিক্ষণ লিখতে পারে না, তার শরীর ঝিমঝিম করতে থাকে। ছবিগুলো দেখার পর তার যেমন লাগছিল, অবিকল সেই রকম হয়। তিতলি ঠিক করে রেখেছে চিঠি শেষ হবার পর হাসানকে সে খাতাটা দেবে তার জন্মদিনের উপহার হিসেবে। কদিন ধরে অবশ্য অন্যরকম একটা পরিকল্পনা মাথায় ঘুরছে। এই খাতাটা বাসরাতে হাসান ভাইয়ের হাতে দিলে কেমন হয়? হাসান ভাই বিস্মিত হয়ে বলবে, এই গাব্বুস খাতাটা কিসের? সে বলবে, পড়ে দেখো, এটা একটা চিঠি, 456 পৃষ্ঠার চিঠি। 456 পৃষ্ঠার চিঠি? বলো কি তুমি, কি লিখেছ? পড়ে দেখো। বাসরাতে হাসান তার স্ত্রীকে দূরে সরিয়ে চিঠি পড়বে তা মনে হয় না। শুকনো চিঠির চেয়ে রহস্যময়ী রমণী কি অনেক প্রিয় হবার কথা না? তিতলি চিঠিটা লিখেছে খুব স্বাভাবিক ভঙ্গিতে। শুরু করেছে তাদের প্রথম দেখা হবার দিন থেকেই। শুরুটা ভালোই। তিতলি খাতা বের করল। খাতার প্রথম পাতায় লেখা, বাংলা দ্বিতীয় পত্র, লালমাটিয়া কলেজ। যেন হঠাৎ কারো হাতে খাতাটা পড়লে সে কিছু বুঝতে না পারে। চিঠির শুরুতে কোনো সম্বোধনও নেই। তোমার সঙ্গে আমার প্রথম কবে দেখা হয়েছিল তোমার কি মনে আছে? আমি 1 লক্ষ টাকা বাজি রাখতে পারি তোমার মনে নেই। আমার কিন্তু সব মনে আছে। এমনিতে আমার স্মৃতিশক্তি খুব খারাপ, কিছু মনে থাকে না। এসএসসি পরীক্ষার হলে ইংরেজি রচনা ঝাড়া মুখস্থ করেছিলাম, আ জার্নি বাই বোট। পরীক্ষার হলে গিয়ে দেখি এই রচনাটাই এসেছে। সবার আগে রচনা লিখতে বসলাম। 2টা লাইন লেখার পর সব ভুলে গেলাম। এই হলো আমার স্মৃতিশক্তির নমুনা। কিন্তু তোমার প্রতিটি ব্যাপার আমার মনে আছে। ওয়ারিতে আমরা পাশাপাশি ফ্ল্যাটে থাকতাম, সেটা অবশ্যই তোমার মনে আছে। আচ্ছা, তোমার কি মনে আছে শবে বরাতের হালুয়া নিয়ে আমি সিঁড়ি বেয়ে উঠছি, তুমি নামছ। হঠাৎ কি হলো, তুমি হুড়মুড়িয়ে গড়িয়ে আমার গায়ে পড়ে গেলে। তারপর দুজন গড়াতে গড়াতে একেবারে সিঁড়ির নিচে। পিরিচ ভেঙে তোমার ঠোঁট কেটে গল গল করে রক্ত পড়তে লাগলো। সারা গা হালুয়া দিয়ে মাখামাখি। লজ্জায় তুমি মরে যাচ্ছিলে। আমার দিকে চোখ তুলে তাকানো তো অনেক পরের ব্যাপার। আমি সিঁড়ির নিচে পড়েই রইলাম। তুমি রক্ত আর হালুয়ায় মাখামাখি অবস্থাতেই লাফ দিয়ে উঠে দাঁড়ালে এবং দৌড়ে ফ্ল্যাটের বাইরে চলে গেলে। এই ঘটনা তোমার অবশ্যই মনে থাকার কথা। তারপরেও কিছু কিছু ব্যাপার তোমার মনে নেই, যা আমার মনে আছে। যেমন ওই দিন তোমার গায়ে ছিল হালকা সবুজ রঙের একটা ফুল শার্ট, শার্টে কালো স্ট্রাইপ ছিল। ওই দিন যে দৌড়ে তুমি পালিয়ে গেলে, বাসায় ফিরলে ঠিক রাত 11:05। আমি তখন বারান্দায় ছিলাম। বারান্দার বাতি নেভানো ছিল যাতে তুমি আমাকে দেখতে না পাও। তুমি কখন ফেরো তা দেখার জন্য আমি বসেছিলাম। ওই দিন কত তারিখ ছিল তোমার মনে আছে? 2 লক্ষ টাকা বাজি, তোমার মনে নেই? আমার মনে আছে। 12 তারিখ। কি বার মনে আছে? জানি মনে নেই, রোববার। এত সব খুঁটিয়ে কেন মনে রেখেছি? মেয়েদের স্বভাব হলো তুচ্ছ ব্যাপারগুলো মনে করে রাখা। আমি তো সাধারণ একটা মেয়ে, তাই না? শোনো, ওই দিনটা ছিল আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিন। ওই দিনের কথা মনে হলেই তোমার লজ্জিত ব্যথিত মুখের কথা আমার মনে হয়। ভয়ঙ্কর লজ্জায় ওই দিন তোমার মাথা কাটা যাচ্ছিল। তোমার চোখ ভর্তি হয়ে গিয়েছিল পানিতে। তুমি জল ভর্তি চোখে কয়েক পলক তাকিয়ে রইলে আমার দিকে। তোমার ব্যথিত মুখ দেখে আমার কিশোরী হৃদয়ে এক ধরনের হাহাকার তৈরি হলো।
ইচ্ছে করল তোমার হাত ধরে বলি, এত লজ্জা পাচ্ছেন কেন? অ্যাক্সিডেন্ট হয় না? আমি অবশ্যই বলতাম, তুমি বলার সুযোগ দিলে না, দৌড়ে পালিয়ে গেলে। তিতলি খাতা বন্ধ করে দাঁড়ালো। মাত্র 11টা বাজে। এখন একবার কলেজের বাইরে গিয়ে খুঁজে দেখা যেতে পারে। হাসান যে কাঁটায় কাঁটায় 12টার সময়ই আসবে তা তো না। 12টার আগেই তার আসার কথা। হয়তো 11টার সময় এসে নাপিতের দোকানে বসে মাথা বানাচ্ছে। নাপিত তার নোংরা হাতে হাসানের সুন্দর চুলগুলো ছানাছানি করছে। অসহ্য। তিতলি কলেজ গেটের বাইরে এসেই দেখে রাস্তার ওপাশে হাসান দাঁড়িয়ে, তার দৃষ্টি আকাশের দিকে, হাতে চায়ের কাপ। ফুটপাতের দোকান থেকে চা কিনে বাবুর খুব আয়েশ করে চা পান করা হচ্ছে। কি অদ্ভুত মানুষ! সত্যি সত্যি 1 ঘন্টা আগে এসে বসে আছে, হাবলার মতো তাকিয়ে আছে আকাশের দিকে। তিতলি এক দৌড়ে রাস্তা পার হল। আজ সে একটা কাণ্ড করবে। চুপি চুপি হাসানের পেছনে দাঁড়িয়ে হালুম করে একটা চিৎকার দেবে। এমন চিৎকার দেবে যেন হাত থেকে চায়ের কাপ পড়ে যায়। বেচারাকে চায়ের কাপের দাম দিতে হবে। ভালো হবে, উচিত শিক্ষা হবে। 1 ঘন্টা আগে এসে বসে থাকার শিক্ষা। তিতলি বলল, চিঠি এনেছ? হাসান হ্যাঁ সূচক মাথা নাড়ল। তিতলি লক্ষ্য করেছে কলেজের আশেপাশে হাসান তার সঙ্গে কথা বলে না। কিছু জিজ্ঞেস করলে ইশারায় জবাব দেওয়ার চেষ্টা করে। তিতলি বলল, কই চিঠি দাও। দেব টেব না, এখনই দাও। হাসান অস্বস্তির সঙ্গে চারদিকে তাকাচ্ছে। তিতলির খুব মজা লাগছে। এমন অস্বস্তি বোধ করার কি আছে? সে কি ভয়ঙ্কর কোনো পাপ করছে? এমন পাপ যে এক্ষুনি ফেরেশতারা এসে দোজখে ঢুকিয়ে গেটে তালা লাগিয়ে দেবে? কই চিঠি দিচ্ছ না কেন? বললাম তো দেব। দাঁড়াও, একটা বেবি ট্যাক্সি নিয়ে আসি। বেবি ট্যাক্সি না, বেবি ট্যাক্সিতে ভটভট শব্দ হয়, কোনো কথা শোনা যায় না। চল একটা রিক্সা নিই। ওই রিক্সাওয়ালাটাকে ডাকো, ওকে দেখে মনে হচ্ছে ভদ্র। বারবার পেছন ফিরে আমাদের দেখার চেষ্টা করবে না, আর আমাদের কথা শোনার চেষ্টাও করবে না। হাসান একটা বেবি ট্যাক্সি নিয়ে এলো। তিতলি ভাব করল খুব বিরক্ত হচ্ছে। তবে সে বিরক্ত হয়নি, খুশি হয়েছে। বেবি ট্যাক্সিতে চিঠি পড়তে পড়তে যাওয়া যায়, রিকশায় চিঠি পড়া যায় না, সবাই তাকিয়ে থাকে। হাসান বলল, বুড়িগঙ্গায় নৌকায় করে খানিকক্ষণ ঘুরবে? তিতলি বলল, ঘুরব, আমি কিন্তু সাঁতার জানি না, নৌকা ডুবলে তুমি টেনে তুলবে। হাসান বলল, আমিও সাঁতার জানি না। তিতলি খুশি খুশি গলায় বলল, তাহলে চলো, নৌকা ডুবলে দুজনে একসঙ্গে তলিয়ে যাব। একজন পানির নিচে আরেকজন বেঁচে আছে, তাহলে খারাপ হতো। হাসান বলল, বুড়িগঙ্গার ওই পারে আমার স্কুল জীবনের এক বন্ধু থাকে, ধূপনগর জায়গার নাম। সে মাছের খামার করেছে, যাবে? তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। তুমি যদি আমাকে সস্তা কোনো হোটেলে নিয়ে যাও, হোটেলের ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দাও, তাতেও আমার আপত্তি নেই। এসব কি ধরনের কথা? বাজে ধরনের কথা। আচ্ছা যাও, আর বলবো না। চলো ধূপনগরে যাই, মাছের খামার দেখে আসি। ধূপনগরে গেলে ফিরতে কিন্তু দেরি হবে, 5টার আগে ফিরতে পারবে না। দেরি হলে অসুবিধা হবে না, বাবা দেশের বাড়িতে গেছেন, রাত 8টার ট্রেনে ফিরবেন, বাসায় পৌঁছতে পৌঁছতে 9টা। তোমার মা চিন্তা করবেন না? মা তো সবসময় চিন্তা করছেন, একদিন নাও একটু বেশি করলেন। কই চিঠি দাও। হাসান চিঠি বের করল। বেবি ট্যাক্সি চলছে। তিতলি হাসানের গা ঘেঁষে বসেছে, তার সমস্ত মনোযোগ চিঠিতে। চিঠির লেখক পাশে বসে আছে, সেটা কোনো ব্যাপার না। হাসানের চিঠি তিতলি যেভাবে পড়ে আজ সেভাবে পড়তে পারল না। হাসানের সামনে তা সম্ভবও নয়। তিতলির চিঠি পড়ার নিয়ম হচ্ছে, পড়ার আগে খানিকক্ষণ চিঠিটা সে গালে ছুঁয়ে রাখবে, তারপর চিঠি পড়বে। চিঠি পড়তে পড়তে অবশ্যই তার চোখে পানি আসবে। চিঠি দিয়ে সে চোখের পানি মুছবে। চিঠি পড়তে গিয়ে চোখে যে জল এসেছে সেই জল চিঠিতেই জমা থাকুক। তিতলির চিঠি শেষ করে নিচু গলায় বলল, তুমি লম্বা চিঠি লিখতে পারো না? অনেকক্ষণ ধরে পড়া যায় এমন চিঠি?
স্লিপের মতো ছোট্ট কাগজ, কয়েকটা মাত্র লাইন, পড়ার আগেই চিঠি শেষ। হাসান কিছু বলল না। তিতলি বলল, এই পর্যন্ত তুমি আমাকে কটা চিঠি লিখেছ বলতে পারবে? না। তবে একটা অনুমান করো, দেখি কাছাকাছি হয় কি না। 100? 74টা। আজকেরটা নিয়ে 74। তুমি সব চিঠি জমা করে রাখো? জমা করে রাখবো না তো কি করব? পড়া শেষ হলে কুচি কুচি করে ফেলে দেব? ফেলে দেয় তো ভালো, কখন কার হাতে পড়ে। হাতে পড়লে পড়বে, আমার তো ভয় ডর নেই। তোমাকে দেখে কিন্তু খুব সাহসী মনে হয় না, ভীরু টাইপের লাজুক লাজুক একটা মেয়ে মনে হয়। আমি আসলেই ভীরু আর লাজুক লাজুক একটা মেয়ে, তারপরেও প্রয়োজনের সময় আমি খুব সাহসী। এটা ভালো, আমিও জানি এটা ভালো। আমাদের ক্লাসে একটা মেয়ে আছে, শবনম, খুব সাহসী, টিচারদের সঙ্গে টকটক করে তর্ক করে, রাজনীতি করে। পুলিশের সঙ্গে একবার ছাত্রদের একটা খণ্ডযুদ্ধ হয়েছিল, তখন শবনম সমানে পুলিশের দিকে ঢিল ছুঁড়েছে। কিন্তু সত্যিকারের সাহস দেখানোর প্রয়োজন যখন পড়ল, তখন সে মিইয়ে গেল, কোনো সাহস দেখাতে পারল না। প্রয়োজনটা কি সেটা তোমাকে বলবো না। মেয়েদের অনেক ব্যাপার আছে যা ছেলেদের জানা ঠিক না। তাই নাকি? হ্যাঁ তাই। যদিও আমরা সবসময় বলি একটা ছেলেও মানুষ, একটা মেয়েও মানুষ, তার আলাদা কিছু না, আসলে কিন্তু অনেকখানি আলাদা। হাসান হাসল। তিতলিকে নিয়ে বাইরে বের হলেই সে হড়বড় করে ক্রমাগত কথা বলতে থাকে। সেসব কথা হাসান যে খুব মন দিয়ে শোনে তা না, তবে একটা মেয়ে মনের আনন্দে কথা বলে যাচ্ছে এই ব্যাপারটাই মজার। তিতলির কথা বলার মধ্যে আবার হাত নাড়ানাড়িও আছে। মনে হবে শ্রোতা একজন না, সে আসলে একদল ছাত্রছাত্রীকে বোঝাচ্ছে। একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে আসলে কোনো মিলই নেই। শরীরের অমিল খুবই ক্ষুদ্র অমিল, আসল অমিল হলো মনে মানসিকতায়। একটা ছেলের মানসিকতা আর একটা মেয়ের মানসিকতা আকাশ এবং পাতাল পার্থক্য। কোনো ছেলে যদি কোনো মেয়ের মনের ভেতরটা একবার দেখতে পারত, তাহলে সে বড় ধরনের চমক খেত। এত কিছু বুঝলে কি করে? বোঝা যায়, চোখ কান খোলা রাখলেই বোঝা যায়। বাবাকে দেখে বুঝি, মাকে দেখে বুঝি, তোমাকে দেখে বুঝি, নিজেকে দেখে বুঝি। আমাকে দেখে কি বোঝো? তোমাকে দেখে বুঝি যে সারাক্ষণ তোমার আমার সঙ্গে থাকতে ইচ্ছে করে না, মাঝে মাঝে ইচ্ছে করে, কিন্তু আমার সারাক্ষণ তোমার সঙ্গে থাকতে ইচ্ছে করে। আমাদের বিয়ের পরে কি হবে জানো? কি হবে? তুমি তো সারাক্ষণ ঘরে বসে থাকবে না, অফিসে যাবে, কাজকর্ম করবে। আমি ওই সময়টা সহ্য করতে পারবো না, আমার মাথা খারাপের মতো হয়ে যাবে। সেটা আবার তোমার খারাপ লাগবে, তুমি ভাববে একই বন্ধনে জড়িয়ে পড়লাম। আর আমি তখন বন্ধন তো আলগা করবই না, আরও নতুন নতুন শেকলে তোমায় জড়ানোর চেষ্টা করব। ইন্টারেস্টিং। আমি আরও ইন্টারেস্টিং কথা জানি, যেসব কথা বলছি না, জমিয়ে রাখছি, বিয়ের পর বলবো। তুমি যে এত সহজে বিয়ের প্রসঙ্গ নিয়ে এসো, অস্বস্তি লাগে না? না, অস্বস্তি লাগে না, উল্টোটা হয়, ভালো লাগে। বাসর রাতে তোমার সঙ্গে আমি কি নিয়ে গল্প করব সব ঠিক করে রেখেছি। সত্যি? হ্যাঁ সত্যি, আমি সেই রাতে খুব মজার একটা ব্যাপার করব। মজার ব্যাপারটা কি? এখন বলবো না, আগে বললে তো মজা থাকবে না। আচ্ছা শোনো, আমার খিদে লেগেছে, আজ বাসা থেকে নাস্তা না খেয়ে কলেজে এসেছি। নাস্তা না খেয়ে এসেছো কেন? মা ঢ্যাল ঢ্যাল একটা খিচুড়ি রান্না করেছে, মুখে দিয়েই বমি আসার মতো হয়েছে, এখন খিদে মারা যাচ্ছি। আচ্ছা শোনো, এতক্ষণ হয়ে গেছে তুমি সিগারেট খাচ্ছ না, ব্যাপারটা কি? সিগারেট ধরাও। বিয়ের আগ পর্যন্ত তোমার সিগারেট খাওয়া নিয়ে কিচ্ছু বলবো না, বিয়ের পর নো সিগারেট। কেন? তোমার উপর যে আমার অধিকার আছে সেটা জাহির করার জন্যই নো সিগারেট। হাসান পাঞ্জাবির পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করল, তিতলি তার ব্যাগ থেকে দেয়াশলাই বের করল। হাসানের সিগারেট ধরিয়ে দেবে। হাসানের সঙ্গে বাইরে বের হবার সময় তার ব্যাগে একটা দেয়াশলাই থাকে। সে ঠিক করে রেখেছে টাকা জমিয়ে জমিয়ে সুন্দর একটা লাইটার কিনবে। লাইটারটা থাকবে তার কাছে, শুধু যখন হাসান সিগারেট ঠোঁটে দেবে, তিতলি ধরিয়ে দেবে। আজ অদ্ভুত কয়েকটা ছবি দেখেছি। অদ্ভুত ছবি মানে? না থাক,
ছবির ব্যাপারটা থাক। তুমি আজ যেমন ছটফট করছো কেন? আর ছটফট করবো না। আচ্ছা শোনো, তুমি আমার হাতটা ধরে বসে থাকো না, এমন দূরে সরে আছো কেন? গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা মেঘ বলেছে যাবো যাবো, আজ 7ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।